স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে নতুন কর্মসংস্থানের বিষয়টি ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা গবেষণা সংস্থা BIDS এর। আর সিপিডির মতে উদ্যোক্তারা নতুন ঋণ না পাওয়ায় বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করছে প্রায় ২৭ লাখ নতুন চাকরি প্রত্যাশী। এর মধ্যে চাকরি নামক সোনার হরিণের দেখা মেলে ১০ লাখ মানুষের কাছে। ফলে প্রতি বছর ১৭ থেকে ১৮ লাখ কর্মহীনের তালিকায় যোগ হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এক হিসেবে দেখা গেছে ২০২৫ সালের মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪,২০,০০০ কোটি টাকার ওপর। এর সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নমুখিতার কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ব্যাহত হচ্ছে। গ্রো করছে ২৭-২৮ লক্ষ জব হচ্ছে, নতুন চাকরি হচ্ছে। এর মধ্যে দেশ প্রতি বছর ১০ লাখের মতো জব তৈরি হয় দেশে, ইকোনমি যদি গ্রোথ 4%-এর উপরে উঠে। অর্থনীতিবিদদের মতে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দেশে অল্প কিছু বিনিয়োগ হলেও বেশিরভাগ ঋণের অর্থই বিদেশে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান কোনোটিতেই তেমন গতি আসেনি। এই টাকা যাদেরকে দেওয়া হয়েছিল তারা কিছু হয়তো তাদের প্রতিষ্ঠানে দেশে বিনিয়োগ করেছেন, কিন্তু বেশিরভাগই টাকাটা বাইরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে তো ওই ঋণ কর্মসংস্থান বা প্রবৃদ্ধির ক্ষেত্রে কোনো অবদান রাখার সুযোগই পায়নি। যার কারণে ২০১৬ পর থেকে আমরা দেখছি যে শ্রমবাজারে এই দুর্বলতা। খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ায় ঋণের সুদের হার বাড়ছে, যা আগামীতে বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা সিপিডি গবেষকের। যেগুলো নাকি দেওয়া হচ্ছে সেগুলো ফেরত না আসলে ব্যাংকাররা ওগুলোকে আবার অর্থনীতিতে বিনিয়োগ করে যে কর্মসংস্থান এবং ইত্যাদি করতে পারতেন, এই আমাদের উদ্যোক্তাদেরকে সহায়তা দিয়ে, সেটা তারা করতে পারছেন না। সুতরাং এটার তো একটা বড় ধরনের অর্থনীতির উপরে এটার একটা বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, তার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে এই খেলাপি ঋণ। এই অবস্থায় অর্থনীতিতে অনিশ্চয়তা দূর করে ভালো উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করার পরামর্শ অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের পর ৭তলা ভবন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওই ছাত্রী বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, পরে তার স্বজনরা উন্নত চিকিৎসা নিশ্চিতে বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ বা মেয়েটির পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি এখনো। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে র্যাব। রোববার রাতে সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা। দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মাহিরা বাড়ি ফিরে না যাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হননি। এই ঘটনায় রোববার সন্ধ্যায় মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভাড়া ভবনে চলছে আদালতের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে ভাড়া ভবনে ৮ বছর কাটলেও হয়নি স্থায়ী সমাধান। জায়গা সংকট সহ নানা কারণে আইনজীবী ও বিচার প্রার্থীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। ১৯৮৩ সালে পৌর শহরের অফিস মহল্লায় আদালত ভবন নির্মাণ করে সরকার। শুরুতে এই ভবনে ফৌজদারি আদালতের কার্যক্রম চললেও পরে দেওয়ানি আদালতের কার্যক্রম শুরু হয়। ২০১৬ সাল থেকে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পৌরসভার একটি ভাড়া নেয়া ভবনে চলে আদালতের কার্যক্রম। কিন্তু আদালত কক্ষে পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আইনজীবীদের। এখানে প্রায় ৪৫ থেকে ৫০ জন আইনজীবী কাজ করি, সিভিল এবং ক্রিমিনাল উভয় কোর্ট মিলে। এখানে যেমন আমরা বসার জায়গা নাই,
নথিপত্র রাখার জায়গা নেই। একটা সিঁড়ি দিয়া উপরে উঠতে নামতে বিচারপ্রার্থী মানুষ মানে বিভিন্ন ধরনের হয়রানি হচ্ছে। অচিরে এই সমস্যার সমাধান না করলে মানে আইনি প্রক্রিয়া কার্যক্রম করতে সমস্যা আছে। আদালতে আসা বিচার প্রার্থীরাও পড়ছেন ভোগান্তিতে। অনেক সময় সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাদের। এবং বিচার প্রার্থী যারা আসে তারা অনেকেই অসুস্থ অবস্থায় সিঁড়িতে দাঁড়িয়ে থাকে, উপরে উঠতে নামতে কষ্ট হয়। এই অফিস আদালতের মূল্যায়ন আমরা পাইতেছি না। আড়াই থাকতে থাকতে আডু মুডু ব্যথা হয়ে যায়। পায়খানা প্রস্রাব করতে গেলে বুঝলেন, মাদ্রাসায় গেলে তালা, আর কুলে গেলে মসজিদে তালা যায়। হাইকোর্টের কামে আইনি একটা আশ্রয় নিতে, আইনি আশ্রয় নিয়ে বেআইনি লাইনে ভুগতে আছে আপাতত। দাবি হলো খুব তাড়াতাড়ি অনতিবিলম্বে আমাদের পুরাতন কোর্টটা যেন হয়। দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনভোগান্তি কমানোর জন্য এখানে নতুন ভবনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। খুব দ্রুত এই প্রস্তাব প্রেরণ এবং নতুন ভবনের উদ্যোগ গ্রহণ করা হবে। এই আদালতে কয়েক হাজার মামলা বিচারাধীন রয়েছে। নির্বিঘ্নে বিচার কাজ পরিচালনার জন্য নতুন আদালত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তা কক্ষ। রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, আজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও দেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 1 জুলাই থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোতে বন্দুক হামলায় দেশটির ফায়ার সার্ভিসের কমপক্ষে 2 জন সদস্য নিহত হয়েছেন। আহত হন আরও বেশ কয়েকজন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, একটি পাহাড়ি এলাকায় ঝোপে লাগা আগুন নেভাতে গেলে দমকল কর্মীরা হামলার শিকার হন। স্থানীয় শেরিফ জানান, কয়ারডি অ্যালেন শহরের কাছে এক বা একাধিক সক্রিয় বন্দুকধারী উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল দিয়ে হামলা চালায়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্যানফিল্ড মাউন্টেন এলাকার আশেপাশে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। কূটনৈতিক আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি। তিনি বলেন, আলোচনায় ফিরে আসার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং বিষয়বস্তু স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। ফতোয়ায় তাদের আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে 2 জনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিরাজি। খেলার খবর। ক্লাব বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার ভোর 7টায় আল হিলালের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এবারের আসরে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউট রাউন্ডে জায়গা করে নিয়েছে আল হিলাল। তারা গ্রুপ পর্বে কোনো ম্যাচেই হারেনি। বিপরীতে প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যান সিটি পূর্ণ 9 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। 2012 সালে এক প্রীতি ম্যাচে একবারই 2 দল মুখোমুখি হয়েছিল। সেবার সিটিকে 1-0 গোলে হারানোর সুখস্মৃতি আছে আল হিলালের। তাই নতুন কোচ সিমোনে ইনজাগির হাত ধরে চমক দেখানোই লক্ষ্য আল জাইয়েমদের। এর আগে রাত 1টায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিন্সের বিপক্ষে খেলবে ইন্টার মিলান।
দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে রয়েছে সংস্কার প্রশ্নে দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়। 20 সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। 7 দিনে আলোচনা হয়েছে 9টি বিষয়ে, মতৈক্য 2টি বিষয়, কিছু ক্ষেত্রে আংশিক ঐকমত্য। পরবর্তী আলোচনা 2 জুলাই। এদিকে রয়েছে এনবিআর আন্দোলন প্রত্যাহার, যৌথ সংবাদ সম্মেলন। আরেকটি শিরোনাম কঠোর অবস্থানে সরকার, এনবিআর সংকট, 5 উপদেষ্টার সমন্বয় কমিটি, চাকরি অত্যাবশ্যক ঘোষণা, আন্দোলনকারীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে রয়েছে ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার, এনবিআর কর্মকর্তাদের, সংকট সমাধানে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন। এদিকে রয়েছে শাটডাউনে চট্টগ্রাম বন্দরে 2 দিনে 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি। ইত্তেফাকের শিরোনামে আরও রয়েছে ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা। মুরাদনগরের ঘটনায় দ্রুততম সময়ে বিচার, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন হবে না, উপদেষ্টা পরিষদের বৈঠক। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনামে দেখতে পাচ্ছি দেশব্যাপী অপরাধ বাড়ছেই, শহর গ্রাম সবখানে আতঙ্ক, অভিযান চালিয়েও কমানো যাচ্ছে না অপরাধ কাণ্ড। এদিকে রয়েছে লাল ফিতায় বন্দি ঋণের সহায়তা ফাইল। আরেকটি শিরোনাম ফজর পুলিশের কবজায়, মামলা প্রত্যাহার করতে চান ভুক্তভোগী। মুরাদনগরের ধর্ষণ কাণ্ডে বিষয়ে এই শিরোনামটি স্থান পেয়েছে। এদিকে রয়েছে ঐকমত্য নিয়ে ধোঁয়াশা, আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। আরেকটি শিরোনাম বিশেষ লেখা হিসেবে স্থান পেয়েছে শান্তিদূতের জামানায় শান্তি কেন ফেরারি। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে রয়েছে হার্ড লাইনে মিলল সমাধান, ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার, সংকট নিরসনে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া 6 কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে রয়েছে বিচারপতি খায়রুল ধোঁয়াছোঁয়ার বাইরে। আরেকটি শিরোনাম হচ্ছে চাকরি থেকে বাধ্যতামূলক অপসারণ নয়, অধ্যাদেশ সংশোধন হচ্ছে। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম নানামুখী চাপে আটকে আছে জেলা প্রশাসক পদায়ন, 5.5 মাসেও শেষ হয়নি বাছাই প্রক্রিয়া। ফিটলিস্টভুক্ত হওয়ার যোগ্য হয়েছে 29তম ব্যাচ। 1/11-র সময় নিয়োগ পাওয়াদের অগ্রাধিকার, 28তম ব্যাচ নিয়ে মতবিরোধ। এদিকে রয়েছে উপদেষ্টা পরিষদে অনুমোদন পর্যালোচনা করবে জাতিসংঘ। আরেকটি শিরোনাম মিথ্যা মামলা ও গ্রেপ্তার ঠেকাতে নতুন বিধান, ফৌজদারি কার্যবিধি সংশোধন। সমকালে আরও রয়েছে সম্মান গেছে, এখনও 2টি শিশু সন্তান নিয়ে বাঁচতে চাই। মুরাদনগরের নারী ধর্ষণের ঘটনায় এই বক্তব্যটি স্থান পেয়েছে শিরোনামে। আরেকটি শিরোনাম ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর আন্দোলন প্রত্যাহার। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।